হঠাৎ আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে ভর্তি করে রেখে পরের দিন আমি বাড়িতে আসি। বাড়িতে এসে দেখি আমার ছোট কাকি আর আমার বাবা দুজনে একসাথে গোসলখানা থেকে বের হচ্ছে। একদম সামনাসামনি পড়ে গেল দুজন। তাদেরকে দেখে আমি লজ্জায় রুমের ভিতরে ঢুকে গেলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, গতকালকে আমার মাকে হসপিটালে ভর্তি রেখে আমার বাবা বাড়িতে চলে আসছে। আমার ছোট কাকাও অনেক বছর হলো প্রবাসে থাকে। আবার এরা দুজন গোসলখানা থেকে একসাথে বের হচ্ছে। বিষয়টা আমি কাউকে কিছু বলতে পারলাম না, কারণ একজন আমার বাবা আর একজন আমার আপন ছোট কাকি। 7 বছরের ছোট বোন বন্যা বাড়িতে ছিল। সে চুপি চুপি আমার কাছে এসে বলল, জানো আপু, কালকে যখন কেউ বাড়িতে ছিল না, আব্বু হাসপাতাল থেকে এসে ছোট কাকির রুমে ঢুকেছিল। তারপর ছোট কাকির রুমের সব দরজা জানালা বন্ধ করে দিল। আব্বু প্রায় 2 ঘন্টা পরে ছোট কাকির রুম থেকে বের হলো। আব্বু যখন বের হলো তখন তার সারা শরীর ঘামে ভেজা ছিল। আমি তখন আমার ছোট বোনকে বললাম, আব্বু যেহেতু ইলেকট্রিক মিস্ত্রি, কাকির রুমে বিদ্যুতের কোনো সমস্যা হয়েছিল বোধহয়, যার কারণে কাজ করতে করতে সে ঘেমে গেছিল। এই কথা বলে আমার ছোট বোনকে আমি বুঝিয়ে দিলাম। তারপর আমি বিকেলের ভাত রান্না করে নিজে খেয়ে দিয়ে আমার মায়ের জন্য খাবার নিয়ে চলে গেলাম হসপিটালে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, আমার বাবা আর আমার ছোট কাকি একসাথে গোসলখানা থেকে বের হওয়ার মূল কারণটা আমাকে উদ্ঘাটন করতে হবে। আমি মাকে বললাম, আমি একটু শহরের ভিতরে একটা দোকানে যাব, আমার ফিরতে 2 ঘন্টা দেরি হবে। এই কথা বলে আমি হসপিটাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম। রাত বাজে 8টা। তারপর বাড়িতে এসে দেখি শ্যাম সুম, কোথাও কোনো আওয়াজ নেই। আমি সর্বপ্রথম ছোট বোনের খোঁজ করলাম। দেখলাম আমার ছোট বোন আমার রুমে ঘুমিয়ে গেছে। তারপর আমার ছোট কাকির রুমে গেলাম, সেখানেও কাউকে খুঁজে পেলাম না। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, তারা দুজন এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে এত বড় বাড়িতে রেখে কোথায় গেল। এবার আমি 1 পা 2 পা করতে করতে ছাদের উপরে উঠে গেলাম। এবার সেখানে গিয়ে যা দেখতে পেলাম, এটা আমি তোমাদেরকে কিভাবে উদাহরণ দেব বুঝে উঠতে পারছি না। আমার ছোট কাকি আমার বাবাকে এত সুন্দরভাবে সেবাযত্ন করছে, হয়তো এমন সেবাযত্ন আমার ছোট কাকিকেও আমার কাকি কখনো করেনি। আমি দূর থেকে অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছিলাম। একসময় নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল এখনই আমি আমার বাবাকে বলি, এই সেবাযত্নের ভাগটা আমি একটু তোমাদের থেকে নিতে চাই। কিন্তু কিভাবে বলবো? ওটা তো আমার বাবা। সেখানে আমি কিছু তাদেরকে বললাম না। পরবর্তী বাবা যখন নিচে নেমে আসলো, তখন আমি বাবাকে বললাম, বাবা, তোমার জামাই অনেক বছর হলো প্রবাসে। তুমি ছোট কাকির থেকে যেভাবে সেবাযত্ন নিচ্ছিলে, সেই সেবাযত্নটা যদি তুমি আমার থেকে নিতে, তাহলে হয়তো আমার মনের কষ্টটা আর থাকত না। বাবা তখন বলল, তোর মা যে কটা দিন হসপিটালে থাকে, এই কটা দিন আর এই সময় আর সুযোগ কোনো মতে হাতছাড়া করা যাবে না। আমি বাবাকে বললাম, তাহলে হসপিটালে মায়ের পাশে কেই থাকবে? বাবা তখন বলল, আমি মনে বলে কয় তোর ছোট কাকিকে পাঠাই দিব। এবার আমি নিজেকে প্রস্তুত করতে থাকলাম। পরদিন বিকেলবেলা আমার ছোট কাকিকে আমার মায়ের খাবার দিয়ে হসপিটালে পাঠিয়ে দিলাম। তারপর আমার বাবা আমাকে বলল, তোর ছোট বোন বন্যাকেও তোর ছোট কাকির সাথে পাঠিয়ে দিতে পারতি, ও থাকলে তো আরও প্রবলেম হবে। এবার আমি বাবাকে বললাম, বন্যাকে যদি কাকির সাথে হসপিটালে পাঠিয়ে দেই, তাহলে ছোট কাকি মাইন্ড করতে পারে। এর চেয়ে ভালো হয় অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে। তারপর আমার ছোট বোনকে ঘরে তালাবদ্ধ করে আমি আর আমার বাবা অন্য একটা রুমে গিয়ে, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আশীর্বাদে খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে আমাদের বাবা মেয়ের এই মধুময় আবেগ মাখানো গল্পে তোমাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমার নাম ঝর্ণা। আমি একজন বিবাহিতা মেয়ে। আমার বয়স 24 বছর। 19 বছর বয়সে আমার বিয়ে হয়। বিয়ের 11 মাস পরে আমার স্বামী সাহেব কাতার চলে যায়। স্বামীর আদর সোহাগ, ভালোবাসা এবং স্বামী কী জিনিস সেটা বুঝে ওঠার আগেই আমার স্বামী আমাকে একা রেখে প্রবাসে বাড়ি জমালো। একা একা শ্বশুরবাড়িতে আমার মন বসে না। তারপর থেকে মায়ের বাড়িতেই আমার বেশি থাকা হয়। 1 সপ্তাহ শ্বশুরবাড়িতে থাকলে 3 মাস থাকি মায়ের বাড়িতে। আমরা ছিলাম 2 বোন। আমার ছোট বোন বন্যার বয়স তখন 7 বছর। আমার বাবারা ছিল 2 ভাই। আমার বাবা ছিল বড়। একই বাড়ির মধ্যে তারা 2 ভাই বসবাস করত। আমার বাবা ছিল ইলেকট্রিক মিস্ত্রি এবং আমার ছোট কাকা তখন সৌদি আরবে থাকত। আমার ছোট কাকির চেহারাটা ছিল খুব সুন্দর। যেমন দেখতে তার মুখের আকৃতি, তেমন ছিল তার বডি ফিটনেস। সবকিছু মিলিয়ে বাংলা সিনেমা নায়িকা শ্রাবন্তীর মতো দেখা যেত তাকে।
বিশেষ করে সে যখন শাড়ি পরে থাকত তখন তার দিক থেকে চোখ ফেরানো যেত না। এলাকার অনেক যুবক ছেলেপেলে আমাদের চাচিকে এক নজর দেখার জন্য আমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর করত। তাদের উদ্দেশ্য ছিল এক পলকের জন্য শুধু আমার চাচিকে এক নজর দেখা। তাই বলে আমার চেহারাটা কিন্তু কম ছিল না। আমাকে তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তারপর একদিন আমার ছোট কাচি আমাকে বলল, জামাই শাহেদ বাড়িতে থাকা অবস্থায় তোকে যেমন কষ্ট দিয়ে কাঁদাতো, তোর কাকু কোনোদিনও আমাকে এভাবে কষ্ট দিয়ে কাঁদাতে পারেনি। আমি তখন আমার কাকিকে বললাম, তাহলে তো তুমি আমার ছোট কাকাকে নিয়ে অনেক শান্তিতে বসবাস করছিলে। ছোট কাকি তখন আমাকে বলল, এটাকে কি শান্তি বলে? যে সুখ শান্তির মধ্যে কষ্ট নেয় তাকে তো সুখ বলে না। অনেক কান্না আছে সুখের কান্না, সে কান্নাটা আমি কোনোদিনও কাঁদতে পারিনি। আচ্ছা ঝর্ণা, আমার জামাই সাহেবও তোকে অনেক কষ্ট দিয়েছে, এখন পর্যন্ত তুই তার জন্য চোখের পানি ফেলিস কেন? আমার কাকির সাথে বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে আসলেই আমার কাকার থেকে সে কোনোদিনও এক ফোঁটা সুখ পায়নি। এবার আমার ছোট কাকি আমাকে বলল, ঘটে যাওয়া একদিন রাতের ঘটনা তোকে বলি। আমার বিয়ের ৩ মাস পরে আমার ছোট ভাই এসে আমাকে নিয়ে গেল। আমি তোর ছোট কাকাকে বললাম, তুমি ১ সপ্তাহ পরে গিয়ে আমাকে নিয়ে এসো। কিন্তু তার অপেক্ষায় থাকতে থাকতে প্রায় ১.৫ মাস আমার মায়ের বাড়িতেই কেটে গেল। আমাদের বাড়ির সবাই তোর কাকুকে নিয়ে সমালোচনা করতে লাগল। একটা নতুন বউকে রেখে একজন পুরুষ মানুষ কিভাবে ১-১.৫ মাস থাকতে পারে? আমার বড় ভাবি আমাকে জিজ্ঞেস করল, কিরে শালমা, তোর স্বামী কি তোকে ১.৫ মাসের ডোজ খাইয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছে? আমি ভাবিকে বললাম, কি বল ভাবি এসব, তা খাওয়াবে কেন? ভাবি তখন বলল, তা নয় তো কি, নতুন বউকে রেখে কোনো পুরুষ মানুষ কি ৩ মাস দূরে থাকতে পারে? এবার একে একে বিষয়টি বাড়ির সবাই গুরুত্ব সহকারে মাথায় নিল। আমার বাবা মা সিদ্ধান্ত নিল যে ছেলে নতুন বউকে রেখে ১.৫ মাস ফাঁকে থাকতে পারে তার সাথে আমার মেয়েকে আর সংসার করতে দেব না। এবার আমার বড় ভাবি আমাকে জিজ্ঞেস করল, একটা সত্যি কথা বলবে শালমা? আমি আমার ভাবিকে বললাম, কি কথা? ভাবি তখন বলল, তোদের এই বিয়ের ৩ মাসের মধ্যে তোর স্বামী কি ২-১ দিন তোকে ভালো করে সময় দিয়েছে? এবার আমি ভাবিকে বললাম, তোমার কাছে আমি একটুও মিথ্যে কথা বলবো না। তুমি আমাকে যে কথা বুঝাতে চাচ্ছ আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি। তারপর আমি আমার ভাবিকে বললাম, ওর শরীরে এনার্জিটা খুবই কম, বিশেষ করে ওকে আমি কোনো কিছু খেতে দিলে অতি অল্প সময়ের মধ্যে খেয়েও হাত ধুয়ে উঠে পড়ে। ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে তার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। আমি ওকে অনেক বুঝিয়েছি, একটু সময় নিয়ে খাওয়া দাওয়া করলে শরীর ভালো থাকে, এমনকি স্বাস্থ্যের উন্নতিও হয়। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি খাওয়া দাওয়ার কথা বলছি। আমার কাকির মুখের কথা শেষ হতো না। ওকে আমি লক্ষ্য করলাম, গাছ থেকে কেমন যেন একটা ডাল ভাঙার শব্দ আমার কানে আসলো। আমি গাছের দিকে তাকাতেই দেখলাম ছেলেটি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ছেলেটিকে গাছে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। তারপর আমি কাকিকে বললাম, এখন আমরা কি করতে পারি? লোকজন ডাকাডাকি করে ছেলেটাকে মায়ের খাওয়াবো নাকি? এবার কাকি আমাকে বলল, আরে না না, এরকম ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। ছেলেটি অনেক দিন ধরে আমাকে ফলো করে। আমি একদিন তাকে ধরে জিজ্ঞেস করেছিলাম, এমনকি রাগ করে তাকে একটা থাপ্পড় মেরেছিলাম। ছেলেটি আমাকে বলেছিল, আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার দিকে তাকাইনি, আপনাকে অনেক ভালো লাগে আমার, দেখার জন্য আপনার পিছু পিছু ঘুরি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। বন্ধুরা, এবার তাহলে তোমরা বুঝে নাও আমার কাকির চেহারাটা কত সুন্দর ছিল। তাকে শুধু একটা নজর দেখার জন্য ছেলেটি অনেক বড় আম গাছ পেয়ে উপরে উঠে আসছে। এবার ছেলেটি গাছ থেকে নিচে নেমে গেল। এবার আমি আমার কাকিকে বললাম, যেহেতু আমার কাকা অনেক বছর হল প্রবাসে, তাছাড়াও আমার কাকা কোনোদিন দেশে থাকা অবস্থাতেও তোমাকে হাসি খুশিতে রাখতে পারেনি, একদিনের জন্য তোমার চোখ দিয়ে সুখের কান্না ঝরাতে পারেনি, তাহলে তার জন্য নিজেকে এত যত্ন করে ধরে রেখে লাভ কি? নিজের জীবনটাকে একটু উপভোগ করতে শেখো। তখন ছোট কাকি আমাকে বলল, তুই আমাকে কি বুঝাতে চাচ্ছিস ঝরনা? আমি তখন কাকিকে বললাম, আমি তোমাকে এটাই বুঝাতে চাচ্ছি যে কেউ যদি খেতে পারে তার জন্য যত্ন করে বিভিন্ন ধরনের আইটেম রান্না করে ঢেকে রাখা যায় তার অপেক্ষায়, কিন্তু যে তরকারিতে লবণ চাখার মতো একটু মুখে দিয়েই খাবার স্বাদ তার শেষ হয়ে যায়, তার জন্য এত যত্ন করে খাবার তুলে রাখা বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। বরং সেই খাবার যাতে নষ্ট না হয় সেজন্য অন্য কাউকে দিয়ে খাওয়ায় দেওয়াই ভালো। এবার আমার কাকি আমাকে বলল, কথাটা তুই একদম ঠিক বলেছিস ঝর্ণা।
এতটা বছর কিভাবে একা জীবন পার করছি একমাত্র আমি জানি। তবে আমি মাঝে মধ্যে চিন্তা করি তোর বাবাকে নিয়ে। একই মায়ের পেটে জন্ম দুইটা ভাই, তাদের দুজনের শরীরের এনার্জি দুই রকম। এবার আমার কাকির কথাতে আমি কেমন যেন রহস্যের গন্ধ পেলাম। আমি কাকিকে জিজ্ঞেস করলাম, তুমি কি বোঝাতে চাচ্ছ কাকি? তোমার কথা বুঝে উঠতে পারছি না। কাকি তখন বলল, এমন সোজা কথা তুই বুঝতেছিস না? তোর মার একটা বিষয় কি খেয়াল করছিস কখনো? আমি বললাম, কি বিষয় কাকি? কাকি তখন বলল, তোর মা 12 মাস ঠান্ডার ওষুধ খায়। ঠান্ডাটা লাগার কারণ কি তুই জানিস? আমার বিয়ের পর থেকে আমি দেখে আসছি, গরমের দিন হোক আর শীতের দিন বলে কোনো কথা নাই, তোর মা প্রতিদিন সকালে গোসল করে। আর এই সকালে গোসল করার কারণে তার মাথার চুল ভেজা থাকে, যার জন্য ঠান্ডা তার বুকে একদম বসে গেছে। এবার আমি কাকিকে বললাম, আমিও ছোটবেলা থেকে দেখে আসছি, আমার মা ভোরবেলা ঘুম থেকে উঠে গোসল করে। আমি যখন ছোট ছিলাম অনেকবার জিজ্ঞেস করেছি, মা তুমি এত শীতের দিনে ঠান্ডার মধ্যে প্রায় দিনই সকালবেলা গোসল করো কেন? মা তখন বলতো, সকালে গোসল করলে শরীর ভালো থাকে। আমি বিষয়টা এখন বুঝতে পারি, আসলে আমার মা সকালে গোসল করত কোন কারণে। তারপর আমার কাকি বলল, তোর বিয়ের পরে একদিন তোর মা খুব অসুস্থ হয়ে পড়ে। ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছিল যে সে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। তোর বাবাও সেদিন বাড়িতে ছিল না। আমি তখন তেল গরম করে নিয়ে তোর মায়ের বুকে পিঠে মালিশ করতে লাগলাম। তারপর আদা লবঙ্গ দিয়ে গরম পানি করে তোর মাকে খাওয়ালাম। তারপর একটু সুস্থ হলো। আমি তোর মাকে বললাম, ভাবি আপনি আর আজ থেকে কোনো দিনই সকালে গোসল করবেন না। তোর মা তখন আমাকে যে কথা বলল, এই কথা শোনার পর তোর বাবার উপরে আমার প্রচণ্ড রাগ হলো। তোর বাবা নাকি রাতে প্রচণ্ড রাগারাগি করে, তোর মায়ের কোনো কথাই নাকি শুনতে চায় না। তোর মায়ের এই কথা শুনে আমি তোর মাকে বললাম, আজকে যখন ভাইয়া রাতের বেলায় আপনার উপরে রাগারাগি করে তখন আপনি তার কোনো কথাই শুনবেন না। প্রয়োজন হলে আমাকে ডাক দিবেন, অথবা আজকে আমি খেয়াল রাখব কখন আপনাদের ঝগড়া শুরু হয়। প্রয়োজন হলে আমি আপনাদের রুমে গিয়ে ভাইয়াকে বুঝিয়ে আসব। তোর মা তখন আমাকে বলল, রাত ঠিক 12টা-1টার সময় আমাদের রুমের দিকে একটু নজর রাখবি। তারপরেই তুই শুনতে পাবি তোর ভাসুর কেমন আচরণ আমার সাথে করে। তার কথা শুনলে বুঝতে পারবি সে কি ভাষায় আমাকে গালমন্দ করে। তারপর রাতের বেলায় আমি ফোনে তোর ছোট কাকুর সাথে কথা বলছি। হঠাৎ করে তোর মায়ের সেই কথা আমার মনে পড়ে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। আমি কান পাতলাম তোর মায়ের রুমের দিকে। ছোট বড় কথা আসছিল আমার কানে, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। 1 পা 2 পা করে তোর মায়ের রুমের দরজার সামনে এগিয়ে গেলাম। দেখলাম তুমুল ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে। তোর বাবা তোর মাকে বলছে, তোর কোনো কথাই শুনতে পারবো না আমি, তোকে যা বলবো তুই তাই শুনবি। তোর মা তখন তোর বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কথাই তোর বাবা শুনতে চাচ্ছে না। এবার তোর বাবা তোর মাকে বলল, তুই আমার ঘরের বউ, আমার কথা যদি তুই না শুনিস তাহলে 7 দিনের মধ্যে আমি আরেকটা বিয়ে করব। এবার তোর মা তোর বাবাকে বলল, না না তুমি এমন কাজ করো না, তোমার কথা শুনতে গিয়ে যদি এই পৃথিবীর মায়া ছেড়ে আমাকে চলে যেতেও হয় তবুও আমি তোমার কথা রাখব। আমি তোর মায়ের রুমের জানালা দিয়ে তাদের দুজনের সব কথা শুনছিলাম। এবার তোর বাবা হাসি মুখে তোর মায়ের পাশে গিয়ে বসল। তারপর তোর বাবা তোর মাকে বলছে, তুমি আমার সাথে এমন করো কেন? তোমার প্রবলেম কোথায় বলো তো? কত সুন্দর আবেগ দিয়ে তোর মায়ের সাথে তখন কথা বলল। তোর মাও সরল সোজা মানুষ, তোর বাবার এমন মন ভুলানো কথাতে সে প্রস্তুতি নিচ্ছিল তোর বাবার কথা মেনে নেবার। ঠিক এমন সময় আমি দরজায় নক করি। তোর বাবা দরজা খুলে দিল। আমাকে দেখে তো সে অবাক হয়ে গেল। আমাকে বলল, বউ তুমি এত রাতে? আমি তখন বললাম, না এসে কি উপায় আছে? আপনি বড় ভাবির সাথে কেমন আচরণ শুরু করেছেন? তাকে কি আপনি মেরে ফেলতে চান? সে তো অসুস্থ মানুষ, প্রতিটা দিন আপনি তার সাথে যে কার্যকলাপ শুরু করেছেন এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তারপর তোর বাবা আমার কথা শুনে মাথা নিচু করে থাকল। তারপর তোর বাবাকে বললাম, আপনি না হয় ওষুধ কেনার টাকা দেন, কিন্তু তার শরীরের কষ্ট তো তাকেই ভোগ করতে হয়, তাই না? তারপর তোর মাকে বললাম, ভাবি আপনি কালকে থেকে দুপুরবেলা গোসল দিবেন। তারপর থেকে বেশ কিছুদিন তোর মা অনেকটা স্বস্তি পেয়েছিল। তোর বাবা তেমনভাবে তোর মায়ের উপর জুলুম করত না। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে তো আমার বাবার শারীরিক কন্ডিশন কেমন ছিল? বন্ধুরা, কাকি আমাকে যেভাবে আমার বাবা মায়ের কথাগুলো বলছিল তার আংশিক পরিমাণও আমি তোমাদের কাছে পরিষ্কার করে বলতে পারলাম না। ইউটিউবের অনেক নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হয়।
এবার আমি লক্ষ্য করলাম আমার কাকির মুখে কথাগুলো শুনতে শুনতে আমার মনের অবস্থাটা একদম এলোমেলো হয়ে গেল। আমার শরীরের একটি জায়গা কেমন যেন ঠান্ডা অনুভব করতে লাগলাম। আমি বুঝতে পারলাম না ছাদের ওপর পানি আসলো কোত্থেকে। এবার আমি ভিজে জায়গাটি হাত দিয়ে নাড়াচাড়া করে দেখলাম এই পানি অন্য কেউ আমার গায়ে ঢালেনি, আমার নিজের থেকে ঢেলে পড়েছে। এবার আমি কাকিকে বললাম, এসব কথা আর বলো না তো কাকি, এখন থামো। এবার কাকি আমাকে বলল, ওহো, বুঝতে পেরেছি, তোর মনে হয় কোনো কিছু হয়ে গেছে। আমি তখন বললাম, ঠিকই বলেছ কাকি, যাদের স্বামী প্রবাসে থাকে তাদের বউয়েরা এমন ইমোশনাল কিছু শুনলে শরীরের মধ্যে অনেকটাই পরিবর্তন এসে যায়। তারপর আমরা ছাদ থেকে নিচে নেমে রুমে ঢুকে পড়লাম। এবার আমি আমার রুমে বিছানায় শুয়ে আমার কাকিকে নিয়ে সন্দেহের একটা চিন্তা ঢুকে গেল আমার মাথায়। আমি ভাবতে লাগলাম, আমার বাবা তো আমার কাকির ভাসুর হয়, তাহলে সে কিভাবে আমার বাবা মায়ের ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের সাথে কথা বলল? একটা বড় লজ্জার ব্যাপার। এই কথাগুলো আমার ছোট কাকি বলতে পারত যদি আমার বাবার বড় ভাইয়ের বউ হতো, কিন্তু সে তো ছোট ভাইয়ের বউ, তাহলে বড় ভাসুরের সাথে এভাবে কথা বলতে পারল কিভাবে? তাহলে কি তাদের মধ্যে অন্যরকম কোনো কিছু চলছে? কোনোদিন তো আমার চোখেও পড়েনি। সবকিছু মিলিয়ে কেমন যেন বিষয়টা একদম আমার কাছে ঘোলাটে মনে হল। তারপর হঠাৎ করে আমার মা একদিন অসুস্থ হয়ে পড়ল। মাকে হাসপাতালে ভর্তি করা হল। আমরা সবাই মায়ের পাশে আছি হাসপাতালে। আমার ছোট কাকি গিয়েছে, আমার বাবা মায়ের পাশে বসে আছে। ডাক্তার দেখার পরে মাকে কিছু মেডিসিন দেওয়া হল। মা অনেকটাই সুস্থ অনুভব করল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। হঠাৎ করে আমার বাবা আমার ছোট কাকিকে বলল, সালমা, তুমি বাড়িতে চলে যাও, ঝর্ণা ওর মায়ের কাছে থাক। সন্ধ্যার পরে আমি বাড়িতে চলে আসতেছি। সকালে খাবার দাবার নিয়ে আমি আবার হাসপাতালে আসব। বাবা যখন কথাগুলো ছোট কাকিকে বলছিল, তখন আমার ছোট কাকি কেমন যেন বাবার দিকে তাকিয়ে চোখের ইশারায় কি যেন বলছিল। আমার মনের কাছে কেমন যেন তাদের দুজনের প্রতি সন্দেহটা বেড়েই চলছিল। আমার মা একদম সরল সোজা মানুষ, সে কোনো প্যাচোজ বোঝে না। কিছু সময় পর আমার কাকি আমাকে বলল, ঝর্ণা, তুই তোর মায়ের কাছে থাক, আমি বাসায় গিয়ে রান্নাবান্না করে তোর বাবাকে খেতে দেব। সকালে রান্না করে রাখব, তোর বাবা হসপিটালে তোদের জন্য খাবার নিয়ে আসবে। এবার কাকির কথা শুনে আমার মনের সন্দেহের বাতাসটা আরও বেশি করে বইতে থাকল। কারণ কাকি তো বলতে পারত আমাকে, ঝর্ণা, তুই বাসায় গিয়ে তোর ছোট বোনকে নিয়ে থাক, আমি তোর মায়ের কাছে থাকি। কারণ আমার ছোট কাকা যেহেতু প্রবাসে থাকে, তার কোনো সন্তানাদি নাই যে তার জন্য তাকে বাসায় যেতে হবে। আমি কাকিকে আর কোনো কথা বললাম না। কাকি বাসায় চলে গেল। কাকি যাওয়ার 1 ঘণ্টা পরে মাগরিবের আজান পড়ল। এবার আমার বাবা আমাকে বলল, মা, ঝর্ণা, তুমি তোমার মায়ের কাছে থাকো, আমি সব ওষুধপত্র কিনে দিয়ে যাচ্ছি। সকালবেলা খাবার নিয়ে আমি হসপিটালে আসব। বাড়িতে যেহেতু তোমার ছোট বোনটা রয়েছে। রাতে কান্নাকাটি করবে, আমি বাড়িতে চলে গেলাম। আমার ইচ্ছে না থাকলেও বাবাকে বলতে হলো, ঠিক আছে, তুমি যাও। এবার বাবা ফুরফুরে মেজাজে হসপিটাল থেকে বের হয়ে চলে গেল। পরদিন সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ছে। বেলা বাজে 9টা। বাবা কাঁপতে কাঁপতে এই ঠান্ডার আমাদের জন্য খাবার নিয়ে আসলো। আমি লক্ষ্য করলাম বাবার চোখ মুখের দিকে, কারণ তোমরা হয়তো ভালো করেই জানো বন্ধুরা, চোর চুরি করলে তার মনের মধ্যে একটা ভয় থাকে এবং সেই ভয়টা তার চেহারায় স্পষ্টভাবে ভেসে ওঠে। আমি লক্ষ্য করলাম আমার বাবার মাথার দিকে, দেখলাম তার চুলগুলো ভেজা, অর্থাৎ সে মাত্রই গোসল দিয়ে বাড়ি থেকে বের হয়েছে। এবার আর আমার বুঝতে বাকি রইল না, জনবল শূন্য বাড়িতে আমার কাকি আর আমার বাবা ভালো একটা সময় পার করেছে। এবার কাকিল একটা কথা আমার মনে পড়ে গেল। সে আমার ছোট কাকার সাথে যখনই কথা বলতো তখন হাসি ঠাট্টার ছলে বলতো, তুমি সারা জীবন বাড়িতে না আসলেও আমার চলবে। আমি তখন মনে মনে ভাবতাম, একটা বিবাহিত মানুষ কিভাবেই কথা বলতে পারে? স্বামী ছাড়া সে একা একা চলতে পারবে? আমার স্বামীও তো প্রবাসে, আমার তো একটি রাতও ভালোভাবে কাটে না, কত কিছু মনের ভেতর উতাল পাতাল করে। আমার স্বামী শাহেদ যখন ফোন করে তখন আমি তাকে শুধু একটা কথাই বলি, আমার টাকা পয়সা কোনো কিছু লাগবে না, তুমি বাড়িতে চলে এসো। অথচ আমার ছোট কাকি আমার কাকাকে প্রতিনিয়ত বলে, তুমি শুধু টাকা পাঠাও, আমার তোমাকে লাগবে না। এবার আমি বাবাকে আমার ছোট বোনের কথা জিজ্ঞেস করলাম,
বাবা বলল, সমস্যা নেই, তোমার ছোট কাকি ওকে দেখে শুনে রাখবে, ওকে নিয়ে তুমি কোনো টেনশন করো না। তাছাড়া আমি তো এখান থেকে বাড়িতে যাচ্ছি, যে কয়দিন তোমার মা সুস্থ না হয় সে কয়দিন তুমি হসপিটালে তোমার মায়ের দেখাশোনা করবে। বাবার কথা শুনে আমার মনের ভেতরে সন্দেহটা আরও 4 গুণ বেগে গেল। এবার আমি বাবাকে বললাম, তুমি বিকেল পর্যন্ত হসপিটালে একটু মায়ের পাশে থাকো, আমি বাড়িতে গিয়ে গোসল গিয়ে বিকেলবেলা আবার চলে আসব। গোসল না দিতে পেরে আমার মাথাটা কেমন যেন করছে। আমার মা তখন বাবাকে বলল, তুমি একটু সময় থাকো না আমার পাশে, ঝর্ণা বাড়িতে গিয়ে ঘুরে আসুক। বাধ্যতাবশত আমার বাবা কোনো কথা বলতে পারল না, সে হসপিটালে থেকে গেল। এবার আমি হসপিটাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম। বাড়ির মধ্যে ঢুকতেই আমার ছোট বোন আমাকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি রুমের মধ্যে এসো, তোমার সাথে কথা আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ছোট কাকি কোথায় রে? আমার ছোট বোন তখন বলল, ছোট কাকি এইমাত্র গোসল দিয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমাচ্ছে। এবার আমি আমার ছোট বোনকে সাথে নিয়ে রুমের মধ্যে গেলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, তুই কি বলতে চাইলি? আমার ছোট বোন তখন বলল, কালকে হসপিটাল থেকে আব্বু বাড়িতে আসলো, তখন ছোট কাকি রুম থেকে বের হয়ে আব্বুকে ইশারা করে ছাদের উপরে যেতে বলল। তারপর ছোট কাকি আমাকে বই নিয়ে পড়তে বসিয়ে দিল। আমি বই নিয়ে পড়তে বসলাম। তারপর হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, চারদিকে আবছা আবছা অন্ধকার। আমি ছোট কাকিকে ডাকলাম মোমবাতিটা জ্বালিয়ে দেওয়ার জন্য। ছোট কাকির কোনো সারা শব্দ পেলাম না। তারপর আব্বুকে ডাকলাম, আব্বুরও কোনো সারা শব্দ পেলাম না। তারপর আবার হঠাৎ করে মনে হলো, ছোট কাকি তো একটু আগে আব্বুকে ছাদের উপর ইশারা করে ডাকল, দেখে আসি তো তারা ছাদে আছে কিনা। তারপর আমি বিড়ালের মতো পা ফেলে চুপি চুপি ছাদের উপরে উঠলাম। এখন দেখি আব্বু পকেট থেকে একটা ললিপপ চকলেট অথবা আইসক্রিমের মতো কি যেন বের করে ছোট কাকিকে খাওয়াচ্ছে। আমি অন্ধকারে ক্লিয়ার বুঝতে পারলাম না, শুধু দেখলাম আব্বু হাতে ধরে রেখেছে, ছোট কাকি খাচ্ছে। আমার ছোট বোনের কথায় আমার আর বুঝতে বাকি রইল না যে এই বাড়িতে কি ঘটেছে। তারপর আমার ছোট বোন আমাকে বলল, আমার খুব রাগ হচ্ছিল আপু, জানো, আমার আব্বু শহর থেকে আসার সময় চকলেট আইসক্রিম এনে আমার না দিয়ে আমার ছোট কাকিমাকে খাওয়াচ্ছে। আমার খুব খারাপ লাগছে আপু। এবার ছোট বোনকে আমি বললাম, চুপ থাক, আব্বুর চকলেট আইসক্রিম তোকে খেতে হবে না। এই দেখ, আমি তোর জন্য কত খাবার নিয়ে এসেছি। আমার ব্যাগ খুলে ভেতরে দেখ, আপেল, কমলা আর রুটি আছে, তুই বসে খেয়ে নে। আর একটা কথা, ছাদের ওপরে আব্বু ছোট কাকিকে যা খাওয়াতে দেখেছিস, এই কথাগুলো কাউকে বলবি না কোনোদিন, এমনকি মাকেও বলবি না, তাহলে কিন্তু অনেক বড় ঝগড়া ঝামেলা হয়ে যাবে। আমার ছোট বোন তখন বলল, ঠিক আছে আপু, আমি কাউকে বলবো না। এবার আমি ছোট কাকির রুমে গেলাম। দেখলাম আমার ছোট কাকি একদম বেহুশ হয়ে ঘুম পাচ্ছে। আমি তার ঘুম দেখে বুঝতে পারলাম বেচারা হয়তো অনেক রাত্রে কাজকর্মে ব্যস্ত ছিল, তাই হয়তো অনেক পরিশ্রম হয়েছে। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, তার কাপড় চোপড়গুলো কেমন যেন একটু এলোমেলো হয়ে আছে। তারপর আমি 1 পা 2 পা করে তার কাছে গেলাম। তার মুখের ওপরে গোল গোল 2টা লাল দাগ দেখতে পেলাম। বন্ধুরা, তারপর আমার ছোট কাকি এবং আমার বাবার এই কথাগুলো একান্তভাবেই আমার বাবাকে বলেছিলাম। তারপর আমার বাবার সাথে আমার যা ঘটেছিল এই বিষয় নিয়ে বর্ণনা আমি তোমাদেরকে পরের পর্বে দিব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিজের পরিবার।